পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের স্বাগত। আজকের বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ ও দ্বাদশ, অধ্যায় 7 এর বেতন ও মজুরির উপর আমি তোমাদের রিভিউ ক্লাস নিব, থিওরিটিক্যাল, এবং এরপরে ম্যাথমেটিক্সে চলে যাব। তাহলে প্রথমে আসা যাক, বেতন ও মজুরি কাকে বলে। বেতন একটা আলাদা শব্দ, মজুরি একটা আলাদা শব্দ। মজুরি হচ্ছে শ্রমিকের পারিশ্রমিকের বিনিময়, অর্থাৎ দৈনন্দিন কাজ বা সাপ্তাহিক কাজ বা ঘণ্টাভিত্তিক কাজের পারিশ্রমিকটা তাদেরকে দেওয়া হয়, তাকে বলা হয় মজুরি। আর বেতন হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে, অর্থাৎ মাস শেষে কর্মচারীদের যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় বেতন। তাহলে বেতন ও মজুরির উপাদান কয়টি, এটা আগে আমাদের জানতে হবে। আমি ইতিমধ্যে তোমাদের জানিয়েছিলাম, এই ক্লাসটা আবার মোটামুটি থিওরিটিক্যালটা রিভিউ করব। বেতন ও মজুরির উপাদান হচ্ছে তিনটি। একটা হচ্ছে মোট বেতন, অর্থাৎ মোট উপার্জন, মোট কর্তন এবং নিট বেতন বা মজুরি। মোট উপার্জন থেকে মোট কর্তনটা আমরা বাদ দিলে আমরা নিটটা পেয়ে যাব। তাহলে বেতন ও মজুরির উপাদান কয়টি? তিনটি: মোট উপার্জন, মোট কর্তন এবং নিট বেতন বা মজুরি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বেতন ও মজুরির উপাদান কয়টি, বেতন ও উপার্জন সমূহ কি, কর্তন সমূহ কি, নিট বেতনটা কি, এবং এরপরে ম্যাথমেটিক্স চলে যাব। তাহলে বেতন ও মজুরির মোট উপার্জনটা হচ্ছে, আমি একটু এখানে বোর্ডে লিখি, মোট উপার্জন কি কি। মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, তিন হচ্ছে মহার্ঘ ভাতা, চার হলো চিকিৎসা ভাতা, পাঁচ হলো যাতায়াত ভাতা, তাহলে ওভারটাইম ভাতা, সাত হলো ভ্রমণ ভাতা, আট হলো কমিশন প্রাপ্তি, আমি ফার্স্ট থিওরি ক্লাসে তোমাদের এগুলো সম্পর্কে জানিয়েছিলাম এবং মোটামুটি বিস্তারিতভাবেই সেটা জানানো হয়েছিল। তাই আজ রিভিউ ক্লাসে থিওরিটিক্যালের রিভিউটা মনে করাই দেওয়ার জন্য তোমাদের, যে তোমাদের অর্জন কোনগুলো, কর্তন কোনগুলো, সেগুলো মনে আছে কিনা সেইটা জানার জন্য, তাই আর কিছুই না। তাই আমরা তাহলে মোট উপার্জনটা একটু দেখো। শিক্ষা ভাতা, 9 আপ্যায়ন ভাতা, 11 হচ্ছে শিক্ষা ভাতা, আপ্যায়ন ভাতা, ক্ষতিপূরণ ভাতা, বিবিধ ভাতা বা এই মোটামুটি অর্জন।
তাহলে এখন দেখা যাক কর্তন কোনগুলো। কর্তন সমূহ। কর্তন সমূহ এক নম্বরে আমার কর্তন সমূহের ভিতরে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, কল্যাণ তহবিলে কর্মীর দান, যৌথ বিমা তহবিলে কর্মীর দান, 4 নম্বর হলো অগ্রিম প্রদান, 5 হলো আয়কর প্রদান, মোটর গাড়ি বিপরীতে দান, পিএফ এর এগেনস্টে দান, পিএফ এর বিপরীতে দান, তারপর অগ্রিম প্রদান, অগ্রিম প্রদান, গৃহ নির্মাণ ঋণ, এরপরে আছে বিনা বেতনের ছুটি। এই মোটামুটি আমাদের কর্তন সমূহ। তাহলে অর্জন থেকে আমরা কর্তনটা আবার বলি, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, কল্যাণ তহবিলে কর্মীর দান, যৌথ বিমা তহবিলে কর্মীর দান, অগ্রিম প্রদান, আয়কর প্রদান, মোটর গাড়ির বিপরীতে দান, পিএফ এর বিপরীতে দান, গৃহ নির্মাণ ঋণ, বিনা বেতনে ছুটি। এই হলো মোটামুটি আমাদের কর্তন সমূহ। তাহলে অর্জন থেকে কর্তনটা আমরা বাদ দিলে আমরা নিটটা পেয়ে যাব। এরপরে আমরা একটা ম্যাথে চলে যাব। ম্যাথটা তোমাদের বইয়ের ঠিক কত নম্বরের ম্যাথটা করা যায়? 15 নম্বর, বইয়ের 15 নম্বর। আমি অঙ্কটা পড়বো, তোমরা একটু শুনবা, তারপরে আমি অঙ্কটা শুরু করব। 2014 সালে জুন মাসে আলফা লিমিটেডের 2 জন কর্মীর বিপণন মার্কেটিং বিভাগের নেতা বেতন সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো। মূল বেতন মিস্টার জাফর এবং মিস্টার সিয়াম। মূল বেতন দেওয়া আছে 15,000, সিয়ামের দেওয়া আছে 12,000। মহার্ঘ ভাতা মূল বেতনের 10%। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50%। নগর ভাতা মূল বেতনের 25%। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান 10%। কল্যাণ তহবিলে চাঁদা 1%। উক্ত মাসে মিস্টার জাফর 2 দিন এবং মিস্টার সিয়াম 3 দিন করে বিনা বেতনে ছুটি কাটিয়েছেন। তাহলে আমাদের উক্ত করণীয় কাজ কি?
বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ নির্ণয় করো, মোট উপার্জন সমূহ নির্ণয় করো এবং মোট নিট বেতনটা নির্ণয় করো। তাহলে আমরা এখন ম্যাথে চলে যেতে পারি। আমরা জানি 30 দিনে 1 মাস। যে কোনো কর্মচারী বা কর্মকর্তা তাদেরকে মাস ধরা হয় 30 দিনে। তাই কেউ যদি কত দিন বিনা বেতনে ছুটি ভোগ করলো সেটা বের করার খুব সহজ একটা পদ্ধতি। আর মোট কত টাকা তার বেতন এবং 30 দিয়ে ভাগ করে যতদিন সে বিনা বেতনে ছুটি কাটিয়েছে ততদিন গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে মিস্টার জাফর এবং মিস্টার সিয়ামের বিনা বেতনে ছুটির পরিমাণ নির্ণয়। 15 নম্বর অঙ্ক, 15 বিনা বেতনের ছুটি। টি বাবদ টাকার পরিমাণ। তাহলে গ নম্বরে বিনা বেতনে ছুটি বাবদ টাকার পরিমাণ নির্ণয়। মিস্টার জাফর, মিস্টার সিয়াম বিনা বেতনের ছুটি। তাহলে মিস্টার জাফরের মূল বেতন হচ্ছে 15,000 টাকা। আমি আগেই বলেছি বিনা বেতনের ছুটিটা কিভাবে বের করতে হবে। এরপরে আমরা 30 দিনে 1 মাস ধরি। এ আছে মিস্টার জাফর 2 দিন বিনা বেতনে। আর মিস্টার সিয়াম এর মূল বেতন 12,000 টাকা। 30 দিনে 1 মাস 5 দিন মিস্টার সিয়াম বিনা বেতনে ছুটি কাটিয়েছেন। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি কত হয়? 1,000 টাকা। আমরা মিস্টার জাফরের 1,000 টাকা, মিস্টার সিয়ামের 2,000 টাকা। তাহলে এ দেখা যাচ্ছে 2 দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছে ও 5 দিন ছুটি পেয়ে, ওর বেসিকটা কম, এর বেসিকটা বেশি, তাই এর হলো 1,000 টাকা, এর হচ্ছে 2,000 টাকা। তাহলে ক নম্বর আমাদের শেষ। বিনা বেতনে ছুটি কিভাবে নির্ণয় করতে হবে? আগেই বলি, মূল বেতন ভাগ মাস গুণ যতদিন সে বিনা বেতনে ছুটি কাটিয়েছে ততদিন। ঠিক কেন তাই মূল বেতন ভাগ মাস, 1 মাস 30 দিন, আর যতদিন ছুটি কাটিয়েছে গুণ করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো আমরা। এবার আমার খ নম্বরে চলে আসবো। আমরা মোট উপার্জনের পরিমাণটা নির্ণয় করব। মোট উপার্জন নির্ণয় করতে হলে আমাকে মোট উপার্জনের কি কি আছে উপাদানগুলো, সেই উপাদানগুলোর টাকাগুলো যোগ করলে আমরা মোট উপার্জনটা পেয়ে যাব। তাহলে মোট উপার্জন, আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বর, মোট উপার্জনের পরিমাণ নির্ণয়। মোট উপার্জনের পরিমাণ নির্ণয়।
মিস্টার জাফর মিস্টার সিয়াম। তাহলে মিস্টার জাফর এবং মিস্টার সিয়ামের আমরা মোট উপার্জনের পরিমাণটা নির্ণয় করব। ফার্স্ট আমাদের চলে আসবে মূল বেতন। মূল বেতন মিস্টার জাফরের 15,000, মিস্টার সিয়ামের 12,000। মূল বেতন জাফরের 15,000, 12,000। প্রথম আমাদের মূল বেতনটা। এরপরে আছে মহার্ঘ ভাতা। মূল বেতনের 10%। মহার্ঘ ভাতা 10%। তাহলে 15,000-এর 10% হয় 1,500 টাকা, 12,000-এর 10% হয় 1,200 টাকা। এরপরে বাড়ি ভাড়া ভাতা। মূল বেতনের 50%। বাড়ি ভাড়া ভাতা 50%। 15,000-এর 50% 7,500, 7,500। আর 12,000-এর 50% 6,000। আমরা এটা মুখে মুখে করতে পারি। তাহলে বাড়ি ভাড়া ভাতা 50%, 15,000-এর 50% 7,500 এবং মিস্টার সিয়ামের 12,000-এর 50% 6,000 টাকা। এরপরে আর উপাদান আছে নগর ভাতা। নগর ভাতা 25%। নগর ভাতা 25%। 25% হলে 15,000-এর 25% কত হয় ক্যালকুলেশন করে দেখতে হবে আমাদের। 15,000-এর 25 3,750। আর 12,000-এর 25% করলে হয় 3,000। এরপরে আছে আমাদের প্রভিডেন্ট, নগর ভাতা গেল, প্রভিডেন্ট ফান্ডে গেল, আর কিছু নেই আপাতত। আর কিছু নেই। এগুলো আমরা যোগ করলে মোট উপার্জনটা পেয়ে যাব। সাতাশ হাজার 750। 27,750। 27,750। $22,200। তাহলে মিস্টার জাফরের 27,750 আর মিস্টার সিয়ামের 22,200। এই হচ্ছে মোট উপার্জন সংগ্রহ। মনে রেখো 27,750 মোট উপার্জন, 27,750, 22,200। আমাদের এটা কাজে লাগবে যখন আমরা নিটটা বের করতে যাব, তখন আমাদের কাজে লাগবে। মোট উপার্জন থেকে মোট কর্তনটা আমরা বাদ দিলে নিটটা পেয়ে যাব। তাহলে আমাদের মোট উপার্জনটা আমরা পেয়ে গেলাম। ভালো করে দেখো। এবার গ নম্বরে বলেছে আমাদের নিট প্রদেয় বেতনের পরিমাণ নির্ণয় করো। নিট প্রদেয় বেতন অর্থাৎ উপার্জন থেকে আমরা কর্তনটা মাইনাস করলে আমরা নিটটা পেয়ে যাব। তাহলে চলো আমরা গ নম্বরে যাই।
নিট প্রদেয় বেতনের পরিমাণ নির্ণয়। নিট প্রদেয় বেতন আগেই বলেছি যে আমাদের মোট উপার্জন থেকে মোট কর্তনটা আমরা বাদ দিলে আমরা নিটটা পেয়ে যাব। তাহলে মোট উপার্জন আমার কত হয়েছে? ২৭,৭৫০ একদম, আর একদম ২২,২০০। মোট উপার্জন মিস্টার জাফরের ২৭,৭৫০, এসএমের ২২,২০০ বাদ কর্তন সমূহ। কর্তন সমূহ আমরা যদি বাদ দিই তাহলে এখানে আমরা মোট উপার্জনকে আমরা যে দাগ দিতে পারি। কর্তন সমূহের ভিতরে আমাদের বইয়ের ভিতরে ফার্স্ট আছে প্রভিডেন্ট ফান্ডের কর্মী তার মূল বেতনের 10%। প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের 10%, অর্থাৎ 15,000 10%, 1500, 12,000 10%, 1200। এরপরে আছে কল্যাণ তহবিলের চাঁদা মূল বেতনের 1%। কল্যাণ তহবিল করলে 15,000 1% 150, 12,000 1% 120। আরেকটা আমার আছে কর্তনের ভিতরে, সেটা হলো বিনা বেতনে ছুটি। বিনা বেতনে ছুটি বিনা বেতনে ছুটি ছিল হচ্ছে মিস্টার জাফরের 1,000, মিস্টার সিয়ামের 2,000। তাহলে আমরা মোট অর্জন থেকে মোট কর্তনটা এখন মাইনাস করব। আগে কর্তনটা যোগ করি। 16,150, 14,120। এটা হচ্ছে আমার মোট কর্তন। তাহলে নিটটা আমরা এখন নিট প্রদেয় বেতন, অর্থাৎ নিট প্রদেয় বেতন অর্জন থেকে আমরা কর্তনটা মাইনাস করব। অর্থাৎ এখানে আমার 0,0,6,1, সরি আমাদের যোগে বোধহয় ভুল হচ্ছে, যোগে ভুল হয়েছে। এটা 1500, 25,2650। 3,320। এবার নিটটা আমরা বের করব। 0,0,6,1,7, 25,100 এর, এটা জাফরের 25,100, মিস্টার সিয়ামের 0,8, 8 হচ্ছে 12, 4, 8 হচ্ছে 12, মিস্টার সিয়ামের 18,850 নিট প্রদেয় বেতন, অর্থাৎ এটা মাস শেষে তারা নিয়ে যেতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলে আমরা নিট প্রদেয় বেতনটা কিভাবে নির্ণয় করি। মোট উপার্জন থেকে মোট কর্তনটা আমরা মাইনাস করলেই আমরা পেয়ে যাবো নিটটা। মোট উপার্জন আমার ছিল 27,750, 22,200। এবার কর্তন সংখ্যার ভিতরে প্রভিডেন্ট ফান্ড
15,000-এর 10% করলে 1500, 12,000-এর 10% করলে 1200। কল্যাণ তহবিলের চাঁদা 150, 120, এটা 1% করে। বিনা বেতনে ছুটি আমরা ফার্স্টে ক নম্বরে বের করেছিলাম 1000 আর 2000। তাহলে মোট আমার কর্তনের ভিতরে আসলো এখানে 2650, এখানে 3320। অর্জন থেকে এখন কর্তনটা আমরা মাইনাস করতে পারবো। 27,750 থেকে 2650 বাদ দিলে আমার 25,100 থাকে, আর এখানে 22,200 থেকে 3,320 বাদ দিলে আমার 18,880 থাকে। এটাই তাদের নিট প্রদেয় বেতন। তাহলে তোমরা তোমাদের বইয়ের সমস্যা 15 দেখলে। এবার আমরা সমস্যা 58-তে চলে যাব। সমস্যা 58, এখানে আমাদের সমষ্টিগত অঙ্ক, অর্থাৎ 50 জন 60 জন কর্মচারী নিয়ে আমাদের একটা অঙ্ক। যে অঙ্কটার ভিতর ঠিক আগেরটার মতোই অর্জন এবং কর্তন, এগুলো নিয়ে আমাদের অঙ্কের কাজ। অর্জন কি কি সেটা আমরা আগে পড়ি, তারপরে আমরা বুঝি, এরপরে অঙ্কটা শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, সমস্যা 58। সমস্যা 58-র ভিতরে একটি কারখানায় 40 জন শ্রমিক সপ্তাহে 44 ঘন্টা কাজ করে। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার 20 টাকা। 2013 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কারখানা 64 ঘন্টা চালু থাকে। অর্থাৎ কাজ করার কথা 44 ঘন্টা, কারখানা চালু ছিল 64 ঘন্টা। এখানে কিন্তু ওভারটাইম হয়ে গেছে। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির আয়ের 1.5 গুণ। শ্রমিকগণ নিয়মিত মজুরি 40% বাড়ি ভাড়া ভাতা, 20% যাতায়াত ভাতা এবং 5% চিকিৎসা ভাতা পায়। শ্রমিকগণ স্বাভাবিক মজুরি 10% প্রভিডেন্ট ফান্ডে, 5% কল্যাণ তহবিলে প্রদান করে। শ্রমিকদের স্বাভাবিক মজুরি থেকে অগ্রিম প্রদত্ত মজুরি বাবদ জনপ্রতি 5 টাকা এবং আয়কর বাবদ মোট 600 টাকা কর্তন করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, বোঝা যাচ্ছে যে এখানে আমাদের কি কি চেয়েছে সেটা আমরা আগে দেখি। শ্রমিকদের মোট মজুরি, ওভারটাইম মজুরি নির্ণয় করো। শ্রমিকদের মোট মজুরি ও ওভারটাইম মজুরি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা শ্রমিকদের মোট মজুরিটা বের করি। আটান্ন শ্রমিকদের মোট মজুরি নির্ণয়। শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করতে হলে আগে কতজন শ্রমিক। শ্রমিক আছে একটি কারখানায় 40 জন শ্রমিক। 40 জন শ্রমিক সপ্তাহে কত ঘন্টা কাজ করেছে, কত ঘন্টা কাজ করার কথা, 44 ঘন্টা কাজ করার কথা। 40 গুণ 44, মজুরির হারটা কত সেটা আমাদের দেখতে হবে। মজুরি, স্বাভাবিক মজুরির হার 20 টাকা। 20 টাকা। তাহলে এই আছে আমাদের স্বাভাবিক মজুরি। মোট মজুরি নির্ণয়, আমরা মোট মজুরিটা 40 জন শ্রমিক 44 ঘন্টা কাজ করে এবং ঘন্টা প্রতি 20 টাকা করে। তাহলে আমরা গুণ করলে পেয়ে যাবো আমাদের শ্রমিকদের মোট মজুরিটা। তাহলে আমার 35,200 আছে শ্রমিকদের মোট মজুরি।
আমার 40 শ্রমিকের মোট মজুরি হয় 35,200। এবার আমার ক নম্বরে বলেছে ওভার টাইম মজুরি। শ্রমিকের ওভার টাইম মজুরি, ওভার টাইম মজুরি নির্ণয়। চল্লিশ জন শ্রমিক কাজ করার কথা ছিল 44 ঘন্টা, কিন্তু কাজ করেছে 64 ঘন্টা। তাহলে ওভার টাইমটা কত হলো? 64 মাইনাস 44। স্বাভাবিক মজুরি 20 টাকা ঘন্টা প্রতি, আর ওভার টাইম পাবে 1.5 টাকা, অর্থাৎ 1 টাকা 50 পয়সা করে। তাহলে 40 গুণ 20